বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফজলুল হক সেলিম, সাধারণ সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতি। আজকে এমন একটা টপিকস নিয়ে আমি আলোচনা করব, যে টপিকসটা আমাদের নিত্য দিনের, যেটা সমসাময়িক সবচেয়ে বেশি আদালত পাড়ায় মামলা হচ্ছে, সেটা হচ্ছে চেকের মোকদ্দমা, যেটা আমরা সাধারণত করে থাকি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের সেকশন 138-এর 1881 ইংরেজি সনের যে আইনে 138 ধারার মোকদ্দমা। আসলে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে আমরা প্রথমেই এই মামলা দায়েরের জন্য যে বিষয়ে আমাদের প্রয়োজন হয়, এবং আমরা একজন আইনজীবী হিসাবে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলা করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে যে এই মামলার যে মেইন ইনস্ট্রুমেন্ট হচ্ছে চেক। সেই চেকের আগে দেখতে হবে, সেই চেকের তারিখ দেখতে হবে, তার মেয়াদ কতটুকু আছে। আমরা জানি যে চেকের অবশ্যই 6 মাস মেয়াদ থাকতে হবে। উইদিন 6 মান্থের মধ্যে যদি চেক হয়ে থাকে, তাহলে সেই চেক ভ্যালিড চেক ধরে নিতে হবে এবং সেই চেক দিয়েই মামলা করতে হবে। তারপরে হচ্ছে এই চেক যখন এই চেকের মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যে অবশ্যই একটি লিগ্যাল নোটিশ প্রদান করতে হবে। এই লিগ্যাল নোটিশ একজন আইনজীবী উনি নিজেই দিতে পারবেন, মক্কেল নিজেই প্রদান করতে পারবে। এই লিগ্যাল নোটিশটা প্রদান করতে হবে, অবশ্যই একটি রেজিস্ট্রারি ডাকে প্রেরণ করতে হবে, এবং লিগ্যাল নোটিশের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে আইনে। 30 দিনের মধ্যে, লিগ্যাল নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে এই যে মামলার আদার সাইড যাকে নোটিশ প্রদানকারী তাকে লিগ্যাল নোটিশ প্রদান করতে হবে, এবং এই লিগ্যাল নোটিশে উনি অবশ্যই 30 দিনের মধ্যে, যদি উনার কোনো বক্তব্য থেকে থাকে, 30 দিনের মধ্যে উনার বক্তব্য প্রদান করবেন। তারপরে মানে জবাবের কথা। আচ্ছা, এই 30 দিনের পর একজন আইনজীবী হিসাবে দেখতে হবে ওই নির্ধারিত 30 দিন সময় পার হওয়ার পরের 30 দিনের মধ্যে তাকে সময় দিতে হবে, এবং দেন এই 30-60 দিন মেয়াদের পরে 61 দিনের পরে মামলা দায়ের করতে হবে, এবং সেটাও আবার নির্ধারিত একটা সময় আছে যে ওইটা আরও 30 দিনের মধ্যে এটা অবশ্যই আদালতে ফাইলিং করতে হবে। তাহলে আমরা দেখলাম যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলা প্রথমে 6 মাস মেয়াদ চেকের থাকবে, তারপরে ওই চেকটা ডিজনার বা বাউন্স করার পরে যদি সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকে, তখন সেটা ডিজনার হবে, এবং বিভিন্ন কারণে ডিজনার হতে পারে। দেখা যায় যদি আদার্স কজের জন্যই যদি এটা ডিজনার হয়ে থাকে, তারপরেও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে মামলা করা যাবে। কেউ দেখা গেল যে চেক দিয়েছে, চেকের সিগনেচার মিল নেই, তারপরে মামলা করা যাবে। তারপরে তার অ্যাকাউন্টটা চেক দেওয়ার পর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, তারপরেও মামলা করা যাবে, সিগনেচার ডিফার করে বা আদার্স কজেও সেটা করা যাবে। তারপরে এই নোটিশটা দিতে হবে, এই ডিজনারের 30 দিনের মধ্যে নোটিশ দিতে হবে, এবং নোটিশ ইস্যু হওয়ার পর নোটিশ ইস্যু যেদিন রেজিস্টার্ড ডাকে এটা নোটিশ যাবে, এবং যেদিন রিসিভ করবে এবং চেক যা নোটিশ গ্রহীতা অবশ্যই সেই 30 দিনের সময় পাবে। আর যিনি মামলা করবেন এই 30 দিনের পরে ওনাকে এই 30 দিন সময় পাবেন, দেন
এই 30 দিনের 31 দিনের পরে উনি 31 দিন থেকে 60 দিনের মধ্যে উনি মামলা দায়ের করতে হবে একজন আইনজীবী। এখন আমরা চলে যাব ওই যদি একটা বিষয় এখানে জানার দরকার, আমাদের সবারই জানা উচিত যে যদি এই এই নোটিশটা নির্ধারিত সময়ের মধ্যে, অনেকেই যেদিন মানে চেকটা ইস্যু হয় পোস্টাল সেদিন এরপর থেকে যদি 3 দিন পরেও যদি এটা রিসিভ করা হয়, রিসিভের থেকে কাউন্ট করা হবে, সে সময় পাবে। আচ্ছা, এখন আদালতে মামলা দায়ের করার পরে অবশ্যই যে ডকুমেন্টস দাখিল করতে হবে সেটা হচ্ছে এই চেকের একটা আর্জি দিয়ে মামলা দরখাস্ত দায়ের করবেন, সাথে চেক অরিজিনাল কপি যদি আদালত এটা রাখেন অথবা ফটোস্টেট অ্যাটাস্টেড কপি দিতে হবে, পরে বাউন্স যেটা ডিজনার স্লিপ দিতে হবে, আর এনআইডি সহ আদার্স ডকুমেন্ট যদি থেকে থাকে। এখন দেখতে হবে আমাদের রিসেন্টলি যেটা হাইকোর্টের যেটা নির্দেশনা এসেছে, অবশ্যই এটা কনসিডারেশনের বিষয়, তার সাথে যে বিবাদীর সাথে যে ট্রানজ্যাকশনের বিষয় আছে, সেই কোনো এগ্রিমেন্ট বা কোনো ডকুমেন্ট আছে কিনা, সেই কোনো ধরনের কাগজপত্র আছে কিনা, ব্যাংক ট্রানজ্যাকশন লেনদেন আছে কিনা, সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সেগুলো যদি থেকে থাকে অবশ্যই এই ডকুমেন্টসও সাবমিট করতে হবে ফর দ্য পারপাস অফ কনসিডারেশন। তারপরে এই মামলাটা দায়ের করার পরে সমন যাবে, সমন যাওয়ার পরে আদার সাইড আসবেন, যদি রিসিভ করেন আদার সাইড আসলে পরে যেহেতু এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, সেটা বেইলেবল সেকশন আদালত অবশ্যই জামিন দিবেন। আর যদি ওয়ারেন্ট হয়ে যায় তা সেই ক্ষেত্রেও আদালত এটা জামিন দিতে পারেন, ওয়ারেন্ট হলেও যেহেতু এটা। তারপরে এটা ট্রায়াল কোর্টে যখন আসামিপক্ষ আত্মসমর্পণ করবে, তারপরে সেটা ট্রায়াল কোর্টে চলে যাবে এবং ট্রায়াল কোর্টে যাওয়ার পরে সেটা চার্জ ফ্রেম হবে এবং চার্জের আদার সাইটে অবশ্যই চিন্তা করবেন, যদি আপনাদের কোনো গ্রাউন্ড থেকে থাকে আদার সাইটের আইনজীবী, সেই ক্ষেত্রে ডিসচার্জের পিটিশনও দিতে পারবেন। তো ডিসচার্জের ক্ষেত্রে সেটা ডকুমেন্টারি এভিডেন্স থাকে যদি, তাহলে আদালত সেটা কনসিডারেশন নিতে পারবেন, আদারওয়াইজ সেটা উচ্চ আদালতের জন্য সে হতে পারে, সেটা একটা গ্রাউন্ডস হতে পারে। তো ডিজনার সেটা এই আফটার চার্জ মামলাটা ট্রায়ালে চলে যাবে। ট্রায়ালের পরে বিবাদী পক্ষ দুপক্ষই বাদী পক্ষ সাক্ষী দিবেন মামলাটা তার প্রমাণের জন্য। thereafter দেন এটা 342 জন্য আসামি পক্ষ চাইলে সে ডিফেন্স হিসাবে উনি সাক্ষী দিতে পারবেন, আসামি পক্ষ সাফাই সাক্ষী দিতে পারবেন। তারপরে এটা আর্গুমেন্টে চলে যাবে, তারপরে আদালত এটা সিদ্ধান্ত নেবেন আইদার ইট ইজ এটা আদালত এটা যদি নিঃসন্দেহাতীতভাবে প্রমাণ হয় তাহলে সেটা আদালত এটা জাজমেন্ট দিতে পারেন এগেইনস্ট দ্য অ্যাকিউজড, দ্যাট ইজ মানে সাজা দিতে পারেন। তো সাজার ক্ষেত্রে আদালত সর্বোচ্চ 3 গুণ দিতে পারেন, চেকের বর্ণনা চেকের পরিমাণও সাজা দিতে পারেন এবং অর্থদণ্ড হিসাবে আদায়। এখন হচ্ছে আমরা যদি আদার সাইটের আইনজীবী হয়ে থাকি তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আইনের সেকশন 138-এর সেকশন এতে যেটা সাবসেকশন এতে দেওয়া আছে, যখন সাজা হওয়ার পরই আদার সাইড আসামি পক্ষ আপিল করার সুযোগ পাবে। তো সেই ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে অবশ্যই দ্য অ্যামাউন্ট অফ 50% অফ চেক অ্যামাউন্ট দিয়ে জমা দিয়ে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি চালান দিয়ে জমা দিয়ে সেই ক্ষেত্রে আপিল দায়ের করতে পারবেন। এই হচ্ছে সামেরি অফ দ্য মানে এনআই অ্যাক্টের কীভাবে আমরা মামলা করব, এটাই বিষয়। আর সেই ক্ষেত্রে আমরা কোশ্চনালি এটা খুব খেয়াল করতে হবে যে চেকের সময়সীমাটা আমাদের দেখতে হবে এবং লিগ্যাল নোটিশটা ছাড়া যথা সময়ে ওইটা আমরা মামলা দায়ের করতে পেরেছি কিনা সেই বিষয়টা দেখতে হবে। আদারওয়াইজ এই ভেরি সেন্সিটিভ, এটা তো স্পেশাল কেস, ভেরি সেন্সিটিভ কেস, এবং যদি সময়ের যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে এই মামলাটা আর করা যাবে না। এখন মনে করেন আপনি হচ্ছেন বাদীপক্ষ, আপনার মামলাটা আসামি খালাস পেয়ে গেল, দেন আপনার কনসিডারেশনের কারণে আপনার কোনো প্রমাণ দিতে পারলেন না, তাই বলে আপনি ব্যর্থ হওয়ার কোনো কিছু নেই। সেখানে এই দিকে যদি আপনি না পান আপনি অন্য দিকেও যেতে পারবেন, যেহেতু আপনি এখন পার্সোনাল
ব্যক্তি হিসাবে আপনি অবশ্যই আপনি মামলা করতে পারেন। সেটা মানি স্যুট হিসাবেও করতে পারেন, আপিলও করতে পারেন, খালাসের বিরুদ্ধে আপিলও করতে পারবেন এবং মানি স্যুটও করতে পারেন। অর্থ আদায়ের জন্য মোকদ্দমা করা যায়। আর এই হচ্ছে। আর ব্যাংকের ক্ষেত্রে যেটা, যদি এই এনআই অ্যাক্টে কোনো প্রমাণ না হয় বা মামলাটা আসামি খালাস পেয়ে যায়, সেই ক্ষেত্রে ব্যাংকও সেই ক্ষেত্রে অর্থঋণে মোকদ্দমা দায়ের করতে পারবেন। সেটা হচ্ছে এই একই সাথে আবার অর্থঋণেরও মামলা দায়ের করতে পারবেন। এমন আইনে এটা আছে, চেক হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, এবং চেক দেওয়া এবং চেকের মধ্যে টাকা না থাকা কাউকে দিলে পরে সেটাও একটা ওয়ান কাইন্ড অফ ফরজারি, ওয়ান কাইন্ড অফ এটা প্রতারণার সামিল। সেজন্যই চেক দিয়ে যদি টাকা না থেকে থাকে সেটা একটা অপরাধ। তাই বলে ব্যাংক কোনো ধরনের অর্থঋণ মোকদ্দমা করতে পারবে না, সেটা সঠিক নয়। এবং ব্যাংক ডুয়েলি অর্থঋণের মোকদ্দমাও করতে পারবে, আবার এনআই অ্যাক্টের মোকদ্দমাও করতে পারবে। কারণ সেটা হলো ডিফারেন্ট। চেক দিয়েছে, একটা অপরাধ করেছে, আর ফর দ্য রিকভারি অফ দ্য মানি মামলা করবে, সেটা অর্থঋণের মোকদ্দমা করতে পারবে। এই হচ্ছে একটা এনআই অ্যাক্টের মামলা কিভাবে দায়ের করতে হবে, এবং এনআই অ্যাক্টের মামলা যদি হেরে যায় তাহলে মানি স্যুট, টাকা আদায়ের মোকদ্দমা, সেটাও করা যায়। তো আমাদের এই ক্ষেত্রে যে এই বিষয়টা আসলে খুবই এই সময়ের জন্য খুবই এছাড়া আরেকটি বিষয় আছে যেটা আমরা অনেকেই, এটা আমরা প্র্যাকটিস নেই, যেন আমরা জারি মোকদ্দমা অনেকেই করে না। মানে এখানে আমরা অর্থঋণ এনআই অ্যাক্টের মামলা দায়ের করার পরেই চাইলে কেউ জারি মোকদ্দমাও করতে পারবে। সে জারি মোকদ্দমা সেম কোর্টের করতে হবে এবং জারির জন্য যে হচ্ছে তার কোনো প্রপার্টি থেকে থাকলে সেই প্রপার্টিটা মেনশন করতে হবে। সেই প্রপার্টির মানে আলাদা ডেসক্রিপশন দিতে হবে, একটা তফসিল দিতে হবে। এই তফসিল থেকে বিক্রয় করে তার যদি ওই টাকাটা আদায় না হয় তাহলে সেই তো শিডিউল ল্যান্ড, স্পেসিফিক শিডিউল ল্যান্ড দিতে হবে, যেটা ওই আসামির তার নিজস্ব নামে, তার বা সে উত্তরাধিকারী সূত্রে যে জায়গাটুকু পেয়েছিল, ওর তার নিজস্ব নামে কোনো গাড়ি থেকে থাকলে বা ইমুভেবল প্রপার্টি বা মুভেবল প্রপার্টি থেকে থাকলে সেই ক্ষেত্রেও সে ওই জারি মোকদ্দমা দায়ের করতে পারবে। সেখানে স্পেসিফিক শিডিউল দিয়ে একটা জারি মোকদ্দমা দায়ের করা যায়। আলটিমেটলি এই হচ্ছে এই এনআই অ্যাক্টের নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মোকদ্দমা কীভাবে আমি ধারাবাহিকভাবে বর্ণনা করলাম। তো সেটা হয়তো আপনাদের জীবনে কিছুটা হলেও কাজে আসতেও পারে, আমি আশা করি। যতটুকু আমার কাছ থেকে আমি বর্ণনা করেছি, যদি কারো কোনো এই বিষয়ে নিয়ে কিছুটা হলে উপকার হয়, তাহলে আমি মনে করব আজকের এই আমার আইন বিষয়ে যে দুটি কথা আমার সার্থক হয়েছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই আইনের চর্চা করি। আমরা শুধু নট অনলি আমরা আইনের কাজ করি, আমরা বিচার প্রার্থী সাধারণ জনগণের জন্য আমরা যাতে নিবেদিতভাবে কাজ করতে পারি, সেই প্রত্যাশাই হোক আজকে দিনে আমার কাম। ভালো থাকুন, সুস্থ। আসসালামু আলাইকুম।